আজকের মতো কোর্ট পর্ব শেষ। এই যে ব্যারিকেড সকাল থেকে করে তোলা হয়েছিল, সেই ব্যারিকেড এখন খোলা হচ্ছে, কিন্তু নিরাপত্তা এখনো আছে এবং সাধারণ মানুষের ভিড় এখনো আছে, কারণ এই সাধারণ মানুষ এখনো পর্যন্ত জড়ো হয়ে আছেন, তাদের মতামত দিচ্ছেন। তারা চেয়েছিলেন যে চূড়ান্ত কোনো একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক অপরাধীর, দৃষ্টান্তমূলক শাস্তি হোক মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের। আর আজকে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করলেন বিচারক অনির্বাণ দাস, এবং দোষী সাব্যস্ত করার সঙ্গে সঙ্গে বুঝিয়ে দিলেন তার মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে, সঞ্জয়ের মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। এবং তিনটি ধারায়, যে তিনটি ধারায় দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায়, তার মধ্যে দুটি ধারাতেই মৃত্যুদণ্ড হতে পারে। কথা বলবো এই মুহূর্তে, আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব। যে দুটি ধারা বলা হচ্ছে, যে দুটি ধারায় এখনো পর্যন্ত যে মৃত্যুদণ্ডের সম্ভাবনা, আমার সরাসরি প্রশ্ন, রাজ্যের মানুষ, দেশের মানুষ আমরা দেখেছি চান সর্বোচ্চ শাস্তি, সেই সর্বোচ্চ শাস্তি হতে পারে কত শতাংশ হতে পারে? দেখো, বিচারকের যে বডি ল্যাঙ্গুয়েজ আমরা দেখলাম, বিচারক অনির্বাণ দাস এবং সঞ্জয় রায় আজকে আর একটা নতুন যুক্তি নিলেন, তার রুদ্রাক্ষের মালা তার দিকে ইঙ্গিত করে যে সেটা খুলে যেত, যদি ধর্ষণ করতেন ধস্তাধস্তি হতো, বিচারক যেমনটা বলছেন। এবং সেই প্লেয়ার পর বিচারক স্পষ্ট হয়ে যেটা জানিয়ে দিলেন, দুটো সেকশন রয়েছে তার মধ্যে, আমাদের দেশের নতুন যেটা আইপিসির বদলে হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা, 66 নম্বর ধারা এবং 103 নম্বর ধারা। এই দুটো ধারাতে সর্বোচ্চ শাস্তি কিন্তু ফাঁসি, মৃত্যুদণ্ড। আর 66 ধর্ষণ করে ব্রুটাল রেপ অ্যান্ড মার্ডার, ধর্ষণের কারণেই খুনটা হয়েছে, এটাতেও দোষী সাব্যস্ত হয়েছে, সেখানেও কিন্তু ফাঁসির সর্বোচ্চ শাস্তি রয়েছে এবং সর্বনিম্ন তার হচ্ছে 25 বছর, এবং সেটা আমৃত্যুও হতে পারে। অর্থাৎ 66 নম্বর ধারাতে বিএনএসের 25 বছর সাজা, আমৃত্যু কারাদণ্ড নইলে ফাঁসি। 103 নম্বর ধারাতে আজীবন কারাদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড, ফাঁসি। 64 নম্বর ধারা শুধুমাত্র হচ্ছে রেপের, সর্বনিম্ন হচ্ছে 10 বছর, ম্যাক্সিমাম হচ্ছে লাইফ। এবার এক্ষেত্রে বিচারকের যে বডি ল্যাঙ্গুয়েজ, তাতে কিন্তু ক্যাপিটাল পানিশমেন্ট বা ডেথ পানিশমেন্টের কোথাও একটা আভাস কিন্তু এর মধ্যে লুকিয়ে রয়েছে। কারণ বিচারক স্পষ্টভাবে বলছেন যে সিবিআই 50টার মতো প্রসিকিউশন উইটনেস এক্ষেত্রে অর্থাৎ সাক্ষ্য দিয়েছে। সেই সাক্ষ্যের মধ্যে যেটা আজকে জানলাম, এতদিন ইন ক্যামেরা আমরা বলতে পারছিলাম না দর্শকদের, কিন্তু আজকে যেটা আমরা বলতে বাধ্য হচ্ছি, সঞ্জয় রায়ের গায়ে একাধিক আঘাতের চিহ্ন ছিল। সেই আঘাতের চিহ্নগুলো কি করে এলো? সে তার বন্ধুর দাদা অ্যাক্সিডেন্ট হয়েছিল, মেদিনীপুর গেছিল এবং সেখানে রক ক্লাইম্বিং করছিল, এটা তার যুক্তি হিসেবে খাড়া করেছিল। রক ক্লাইম্বিং করতে গিয়ে পড়ে যায় এবং তার বুকে এবং শরীরে আঘাতের চিহ্ন, এটা কখনই বিশ্বাসযোগ্য মনে হয়নি আদালতের বা বিচারকের। 2, বায়োলজিক্যাল স্যাম্পেলের পাশাপাশি আমরা জানি সুপ্রিম কোর্টও এটা সিবিআই বলেছিল, টাওয়ার ডাম্পিং টেকনোলজি ব্যবহার করছে সিবিআই। অর্থাৎ সেটা হতে পারে সন্দীপ ঘোষ, সেটা হতে পারে তৎকালীন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল, হতে পারে সঞ্জয় রায় এবং একাধিক ব্যক্তি। আমরা জানি না সিবিআই কার সঙ্গে কথা বলেছে। প্রত্যেকের যারা এই মামলার সঙ্গে যেটা সাযুজ্যপূর্ণ হতে পারে, প্রত্যেককে টাওয়ার ডাম্পিং টেকনোলজি ফোন ব্যবহার করে দেখা হয়েছে এবং অ্যাকিউজডের ওই মুহূর্তে এখনো অবস্থান, সিসি ক্যামেরা তার ঢোকা বেরোনো, এক্সিট এন্ট্রান্স, তার মোবাইলের অবস্থান, বায়োলজিক্যাল স্যাম্পেল এবং আরও অনেকের দেওয়া সাক্ষ্য, সব মিলিয়ে একটা ব্যক্তিকে দোষী সাব্যস্ত করলে 5টা বা 10টা বা 11টা, এক্ষেত্রে 50টা এই সাক্ষ্যকে পরপর একটা মালার মতো জুড়তে হয়, যেটাকে আইনি ভাষা বলা সার্কামস্ট্যান্স এন্ড চেন। সেটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ কোনো বিচারক তাকে কাউকে দোষী সাব্যস্ত করতে পারেন না। বিচারক বললেন সিবিআই এক্ষেত্রে যে সার্কামস্ট্যান্সিয়াল চেন অফ এভিডেন্স গেঁথেছে মামলায়, বায়োলজিক্যাল স্যাম্পল, টাওয়ার ডাম্পিং টেকনোলজি, মোবাইলের অবস্থান, সিসি ক্যামেরা ফুটেজ, তা কিন্তু ম্যাচ করছে। অর্থাৎ এই পারিপার্শ্বিক তথ্য প্রমাণিত শৃঙ্খলটা সেটা সম্পূর্ণ হচ্ছে, তাই দোষী সাব্যস্ত করছে। যেমনটা চার্জ ফ্রেম হয়েছিল 3 ধারায়, বিএনএসের 64, 66 এবং 103 নম্বর ধারায়, যা সর্বোচ্চ শাস্তি, যেমনটা তুমি বললে মৃত্যুদণ্ড। একটু দর্শকদেরকে জানাই যে সিবিআই হাওয়ায় তদন্ত করেনি, বিচারক তার মানে সমস্ত তথ্যে সন্তুষ্ট। এমনকি অর্ণব যেটা বলতে চাইছে, অত্যাধুনিক পদ্ধতি দিয়ে তদন্ত করেছে, শুধু সাক্ষ্যর মাধ্যমে নয়, তাই তো অর্ণব? একেবারে তাই। এক্ষেত্রে সিএফএসএল এর রিপোর্ট ছিল, যেক্ষেত্রে বায়োলজিক্যাল স্যাম্পলে একটা বিষয় উঠে আসে, সেটাও ম্যাচ করেছে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স চেন হিসেবে।
এবং টাওয়ার ডাম্পিং টেকনোলজি। শুধুমাত্র সিসি ক্যামেরার ফুটেজ ওই অংশটুকু যেটুকু আমরা ভেবেছি যে ওই 29 মিনিটের একটা বিষয় বলা হচ্ছে, এর বাইরেও কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা পুলিশ পুরো হার্ড ডিস্ক কিন্তু তুলে দিয়েছে সিবিআইকে। সিবিআই কোনটাকে কাজে লাগিয়েছে সেটা তো ইন ক্যামেরা পুরোটা আমরা জানতে পারিনি, এবং যে ভার্ডিক্টের কপি সেটা সোমবার আগে পাওয়া যাবে না, সার্টিফাইড কপি, এটা বিচারক জানিয়ে দিলেন, কাজে ওই কপি আজ পাওয়ার কথা নয়। কিন্তু বিচারক যা বললেন যে ওই সমস্ত বায়োলজিক্যাল স্যাম্পেল সিবিআই টাওয়ার ডাম্পিং টেকনোলজি, টাওয়ার লোকেশন, অ্যাকিউজডের, সাক্ষ্যদের সব কিছু কিন্তু ম্যাচ করে গেছে। কাজে এখান থেকে পালানো, বায়োলজিক্যাল স্যাম্পেল থেকে পালানো কিন্তু খুব মুশকিল। আমার রক্ত এটা আমার নয়, বা এই বায়োলজিক্যালের ডিএনএ এটা আমার নয়, এটা বলা খুব ডিফিকাল্ট, কারণ সেটা ম্যাচ করেছে। এবং এই বায়োলজিক্যাল স্যাম্পেল কিন্তু রেম মার্ডার কেসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি একটা জিনিস মনে রাখো, সীমা পাহুজা সিবিআই যিনি অফিসার ছিলেন, তিনি কিন্তু হাতরস সামলে এসছেন। কাজে তিনি এত বোকা নন যে এরকম কিছু খাপছাড়া কিছু দিয়ে এটাকে একটা কনভিকশনের দিকে নিয়ে যাচ্ছেন, তা নয়। এই বিষয়টা হতে পারে কলকাতা পুলিশ একটা বড় অংশ সাহায্য করেছে, শুরুর দিকে অনেক তথ্য তারা নিয়ে এসছে, পোস্টমর্টম থেকে আরম্ভ করে বিভিন্ন কিছু, কিন্তু সিবিআই সেটাকে গেঁথেছে। এই প্রসিকিউশনে কিন্তু সিবিআই করেছে, কলকাতা পুলিশ করেনি। কাজে কলকাতা পুলিশের পিপি করেনি, সিবিআই পিপি করেছে, স্পেশাল পিপি করেছে। তাদের দিল্লি থেকে পিপি উড়ে এসছে, আমরা জানি, আমিও হাইকোর্টে মামলা করার সূত্রে জেনেছি। তাদের বিভিন্ন সময় কনফারেন্স হয়েছে আইনজীবীদের মধ্যে, এবং সেক্ষেত্রে বড় বড় অফিসাররাও যুক্ত ছিল, আমি জানি। এবং সেই জায়গায় একটা বিষয় এখন নতুন একটা লিগ্যাল ব্যাটেলের জায়গা খুলে দিলাম। কেন সঞ্জয় রায় নিজেকে নির্দোষ দাবি করলো, নতুন একটা ঢাল নিয়ে এলো, তার রুদ্রাক্ষের মালা খুলে পড়েনি, ছিঁড়ে যায়নি। যদি ধস্তাধস্তে বিচারক যেমন বললেন, তুমি ওই সময় গেছো কর্মরত বা ডিউটিরত একজন চিকিৎসকের প্রতি তুমি এরকম অপকর্ম করেছো, এবং ওই 4টে নাগাদ এই ঘটনা ঘটেছে যা ম্যাচ করছে, তোমাকে দোষী সাব্যস্ত করছে, তোমার এই হতে পারে। সঞ্জয় বলল আমার এই হয়নি, সঞ্জয় এটাকে নিজে, অর্থাৎ এই রায়টা সে মানছে না। একই রকমভাবে পরিবারও কিন্তু এই রায় খুশি নয়। পরিবারও বলছে, যেটা আগেও বলেছে, এখনো তারা বলছে একজন নয় একাধিক ব্যক্তি। একদম অর্ণব, পরিবার এই দোষী সাব্যস্ত করার আগে বিচারক শিয়ালদা কোর্ট দোষী সাব্যস্ত করার আগে বাবা মা এসেছিলেন শিয়ালদায়, কোর্টে উপস্থিত ছিলেন, তারা কি বলেছিলেন একবার দেখাই। কেউ বাইরের লোক গিয়ে খুন করে আসবে হসপিটালের, কেউ জানে না, এটা আমি বিশ্বাস করি না। আমি এটা প্রথম দিন থেকেই বলছি, সঞ্জয়ও দোষী, ওর সাজা হবে, জজ সেটা যেটা ভালো মনে করবেন সেটা দেবেন। কিন্তু এই রায় নিয়ে আমার কোনো হতাশও জায়গা নেই, আশারও জায়গা নেই, খুশিও জায়গা। খুশি তো আমি কোনোদিনই আর হব না, কারণ আমার মেয়ের স্বপ্ন কিছুই পূরণ হয়নি। তার আগেই যারা তাকে মেরে ফেললো, কেন মেরে ফেললো, তাদের কি মোটিভ ছিল, আমার অনেক কোশ্চেন আছে। সব কোশ্চেন যেদিন আমি উত্তর পাবো, সেদিন আমার মেয়ের আত্মাকে আমি শান্তি দিতে পারবো। ঘটনা ঘটেছে আমার মেয়ের সঙ্গে, এর সঙ্গে সঞ্জয় রায় তো অবশ্যই দোষী, এবং সঞ্জয় রায়ের সঙ্গে আরও অনেকে যুক্ত ছিল। সিবিআই তদন্ত করে এই সমস্তগুলো বের করুক। দত্তপ্রমাণ বটের সঙ্গে অনেকে জড়িত আছে, তারাও কঠোর শাস্তি হোক। সঠিক বিচার, আমরা যারা যারা সঙ্গে যুক্ত সবাইকে সবাই শাস্তি হলেই তবে একটা কিছু আমরা পাবো। তার মানে খুব স্বাভাবিক, আমাদের প্রতিনিধি অর্ণব যেটা বলছিলেন, বায়োলজিক্যাল স্যাম্পেলকে অস্বীকার করা খুব অসম্ভব, সেটা সম্ভবই নয়, অস্বীকার করা যায় না। বায়োলজিক্যাল স্যাম্পেল দেখেই সবটা মিলিয়ে বিচারক আজকে দোষী সাব্যস্ত করেছেন, এবং সোমবার সাজা ঘোষণা করবেন, মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে সঞ্জয় রায়ের। অর্ণবের সাথে আরও একবার কথা বলবো, হাইকোর্টে অন্য কোর্টেও অনেক রকমের মামলায় তুমি ছিলে কোর্টরুমে, অপরাধী যখন এই রকম ভাবে বলে, আজকে সঞ্জয় রায় যেরকম অপরাধী, সঞ্জয় রায় যখন কনভিন্স করার চেষ্টা করছেন বিচারককে, তুমি কিরকম দেখলে? বিচারক কি কনভিন্স হচ্ছেন? বিচারকের বডি ল্যাঙ্গুয়েজ স্পষ্টভাবে বোঝা যাচ্ছে তিনি যে তথ্য প্রমাণিতি পেয়েছেন, বিচারক তাই করেন, তার কাছে তথ্য আসবে, প্রমাণ আসবে, নথি আসবে, সাক্ষ্য আসবে, সেগুলো তিনি দেখবেন। এবং দেখার পর আমি আবারও যেটা বললাম, ওই চেনটা যতক্ষণ কমপ্লিট হবে, অর্থাৎ উনি ওই সময় পৌঁছালেন সেটা সিসি ক্যামেরা বলছে, তার মোবাইলের টাওয়ার লোকেশন বলছে, আর একজন সাক্ষী দিচ্ছে হ্যাঁ ওই সময় ওখানে গেছিল, এই ম্যাচ যখন হয়ে গেছে, সেই জায়গায় দোষী সাব্যস্ত হওয়া ছাড়া অন্য কোনো বিকল্প নেই। এবং তিনি যেভাবে তার যুক্তিকেও কেটে 3টে ধারাতে তিনি দোষী সাব্যস্ত, এবং তিনি স্পষ্ট বলে দিলেন তার সর্বোচ্চ শাস্তি হতে পারে ফাঁসি, সর্বনিম্ন হতে পারে আমৃত্যু কারাদণ্ড, অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড। তাতে কিন্তু এই সাজা ফাঁসি হওয়ার দিকে কিন্তু একটা সমূহ সম্ভাবনা রয়েছে। এই সাজা এই সাজা ঘোষণা ফাঁসির দিকেই হতে পারে।
আবার দেখাবো কিছু বক্তব্য, আবার দেখাবো, কারণ আজকে যে দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায়কে ইতিমধ্যেই প্রেসিডেন্সি সংশোধনাগারে, প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয়েছে। যার বক্তব্য দেখাবো, আমি আরেকবার পিসিআরকে বলবো আমাকে বলতে যে কার আরেক সহকর্মী রুমেলার পাঠানো প্রতিবেদন, প্লিজ। এমন একটা ঘটনা যা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল, সেই ঘটনার রায়ে একবার উৎসুক মুখের ভিড়টা দেখাই আপনাদের। শিয়ালদা স্টেশন চত্বর এমনিতেই গমগম করে, কিন্তু এই শিয়ালদা আদালতের বাইরে যেখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, আজ সেখানে এমনই ভিড়, এবং তারাও চাইছেন ওই বিচারটাই। চাল ওর ফাঁসি হোক। আগামী সোমবার বিচারক সাজা ঘোষণা করবেন, কি চাইছেন? আমি চাই ওর ফাঁসি হোক। দোষীদের ফাঁসি চাই, খালি সঞ্জয় রায় একা নয়, ওর সঙ্গে যারা যারা আছে সবাই, যারা আছে সবাই, কোনো ছায়া নেই। সকলেই এক বাক্যে ফাঁসির দাবি করছেন। ওই যে আপনাদেরকে বললাম, এই উৎসুক মুখের ভিড়, এরাও হয়তো কোথাও না কোথাও, কখনো না কখনো বিচারের দাবিতে পথে নেমেছিলেন, আন্দোলন করেছিলেন।